মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজ বিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে 9 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো, আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। অর্থাৎ এই অধ্যায়ের পর আমরা এর আগে একটি ক্লাস নিয়েছি, সেই ক্লাসে আমরা পড়েছিলাম বাংলাদেশের ভূপ্রকৃতির যে ধরন বা প্রকৃতি রয়েছে সেটা। আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভূমিকম্প বা আর্থকোয়েক। তোমাদের এই অধ্যায়ে দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে বাংলাদেশের ভূপ্রকৃতির ধরন বা শ্রেণী বিভাগ, এবং আজকে যে টপিকটা আমরা কথা বলবো সেটা হচ্ছে ভূমিকম্প বা আর্থকোয়েক। এই টপিকটা হচ্ছে একটু আকারে বড়, যার কারণে হয়তো একটা ক্লাসে শেষ হবে না। একটা আমরা ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ, ফলাফল নিয়ে আজকের ক্লাসে কথা বলবো, এবং এর পরের ক্লাসে আমরা বাংলাদেশ সহ বিভিন্ন যে দেশে ভূমিকম্পের যে মাত্রা ধরন বা বাংলাদেশের কোন কোন জায়গায় কি ধরনের মাত্রায় ভূমিকম্প তৈরির সম্ভাবনা রয়েছে বা বাংলাদেশের কোন কোন এরিয়াকে ভূমিকম্প প্রবণ এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকে চলে যাওয়া আমাদের নির্ধারিত টপিক। আমাদের টপিক যেটা বললাম যে ভূমিকম্প বা আর্থকোয়েক। ভূমিকম্প কি? দেখো, এই ভূমিকম্পের শব্দের মধ্যেই কিন্তু আলটিমেটলি এটার সংজ্ঞা রয়েছে। একটা হচ্ছে ভূমি এবং কম্প। ভূমি এবং কম্প অর্থাৎ কোনো কারণে যদি বলা হচ্ছে যে ভূ অভ্যন্তরীণ কোনো কম্পনজনিত কারণে যদি ভূত্বকের মধ্যে একটু কাঁপুনি বা ঝাঁকুনির সৃষ্টি হয়, তাহলে সেরকম পরিস্থিতিকে আমরা ভূমিকম্প বলি। অর্থাৎ ভূ অভ্যন্তরের কোনো বিষয়ে বা ভূ অভ্যন্তরীণ জনিত কোনো কারণে ভূত্বকে বা ভূমির উপর কোনো কম্পন তৈরি হলে সেই পরিস্থিতিকে আমরা ভূমিকম্প বলি। ভূমিকম্পের কারণ কি বা কেন ভূমিকম্প তৈরি হয়? দেখো, তোমাদের বইতে তোমরা দেখবে যে তোমাদের বইয়ের 68 পেজে ভূমিকম্পের যে কারণগুলো দেওয়া আছে, মানে ভূমিকম্পের কারণ এই টপিকে বেশ কয়েকটি কারণ আকারে পয়েন্ট আকারে লেখা আছে। এই কারণগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, কারণ যদিও বলা হচ্ছে ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, আসলে প্রাকৃতিক দুর্যোগের অনেক ক্ষেত্রেই সুনির্দিষ্ট কারণ আমরা ওইভাবে ব্যাখ্যা করতে গেলেও প্রকৃতি তো মানুষের নিয়ন্ত্রণের মধ্যে না আসলে, যার কারণে প্রকৃতির বিষয়গুলা সুস্পষ্টভাবে আসলে ওইভাবে বলাও কঠিন। তো তারপরেও এখানে দেখো ভূমিকম্পের বেশ কিছু কারণ এখানে উল্লেখ করা হয়েছে। আমি তোমাদের বই থেকেই পড়লাম। দেখো, এখানে বলছে যে ভূমিকম্পের কারণগুলো যদি আমরা এইভাবে ব্যাখ্যা করে, আচ্ছা আমি আকারে বলতেছি, দেখো গল্প আকারে করে যাচ্ছি। তুমি দেখবা যে তুমি একটা নতুন খননকৃত যদি পুকুরের মধ্যে যাও বা মাটি খনন করতে এরকম অবস্থাতে যাও, তাহলে দেখবে যে মাটির ভেতর বিভিন্ন লেয়ার আছে বা মাটির বিভিন্ন স্তর আছে। তো বলা হচ্ছে এই স্তরগুলোকে বলা হচ্ছে, মাটির এই স্তরকে বলা হচ্ছে যে টেকটনিক প্লেট, অথবা এই সমগ্র পৃথিবীর এই ভূ অভ্যন্তরের এই বিষয়গুলোকেই মূলত বলা হচ্ছে টেকটনিক প্লেট। এবং এই টেকটনিক প্লেট যদি কোনো কারণে স্থানচ্যুত হয় তাহলে সেই জায়গাতে ভূমিকম্প হতে পারে। অর্থাৎ মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি এরকম মানে স্তূপ আকারে সাজানো ইটের গাদা আছে, মনে করো যে এটা হচ্ছে ইটের গাদা। এখন কোনো কারণে তুমি যদি এই ইটটাকে এইখান থেকে টান দাও, তাহলে এই বাকিগুলো ধপ করে কিন্তু নিচে নেমে যাবে এবং পুরা এই গাদিতে বা পুরা এই অংশটিতে একটা কম্পনের তৈরি হবে। ঠিক একইভাবে বলা হচ্ছে যে মাটির স্তর যদি কোনো কারণে সরে যায়, তাহলে এই বাকি স্তরের মধ্যে একটা কম্পন তৈরি হয়, আর এই কম্পনের কারণে ভূমিকম্প হতে পারে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ভূ অভ্যন্তরীণ বা এই যে পর্বতের যে বিভিন্ন লাভা, অর্থাৎ আগ্নেয়গিরি উৎকিরণের সময় যে লাভা অর্থাৎ ব্যাপক বেগে যে ভস্মীভূত হচ্ছে বা ব্যাপক বেগে যে উৎগীরিত হচ্ছে, এই উৎগীরণের ফলে ওই স্থানে ভূমিকম্প হতে পারে। আবার
পাশাপাশি দুইটা টেকটনিক প্লেটের ঝাঁকুনির ফলেও ভূমিকম্প তৈরি হতে পারে। আবার বলা হচ্ছে যে বায়ুমণ্ডলে এই যে বায়ু সংকুচিত হলে ওই জায়গাতে মূলত একটি ভূমিকম্প বা কাঁপুনির তৈরি হতে পারে। এরপরে দেখো এখানে ভূত্বকের তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূনিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়, ফলে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। ভূ-আলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলাচ্যুতি ঘটলে ভূমিকম্প হতে পারে। অর্থাৎ পাহাড়ের মাটি বা পাহাড় বা শিলা যদি কোনো কারণে ধসে পড়ে তাহলে ওই জায়গাতে ভূমিকম্প হতে পারে। এগুলো হচ্ছে ভূমিকম্প তৈরির সাধারণ কিছু কারণ আমরা ব্যাখ্যা করি এইভাবে যে এই কারণে ভূমিকম্প হতে পারে। কিন্তু আসলে প্রকৃতি যে বিষয়টা তৈরি করে বা যেগুলো প্রাকৃতিক কারণকে সুস্পষ্ট নিয়ম দ্বারা আসলে ব্যাখ্যা করা কঠিন। অর্থাৎ প্রকৃতি সবসময় যে নিয়ম মেনে চলে বিষয়টা এরকম নয়, কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে অনেক বিষয় পরিলক্ষিত হয়। তো ভূমিকম্প হচ্ছে সেরকম একটি বিষয়, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে কারণ দাঁড় করাতে পারলেও এই কারণের বাইরেও অনেক বিষয় থাকে যে সকল কারণে হয়তো ভূমিকম্প সৃষ্টি হতে পারে। তো যাই হোক, আমরা যেটা বললাম যে এই কারণগুলো হচ্ছে মূলত ভূমিকম্প তৈরির সোর্স বা ভূমিকম্প তৈরির পেছনে এই বিষয়গুলো কারণ হিসেবে থাকে। এরপরে আমরা দেখব যে ভূমিকম্পের ফলাফল। দেখো আসলে অনেক কিছুর ফলাফল দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ ফলাফল, একটা হচ্ছে নেগেটিভ ফলাফল। কিন্তু দেখো এই ভূমিকম্পের যদি ফলাফল ব্যাখ্যা করি, কোনো কিছুর ফলাফল লিখতে গেলে তোমরা দুই ধরনের ফলাফল লিখতে হয়, একটা হচ্ছে সুবিধা আর একটা হচ্ছে অসুবিধা। অর্থাৎ আমরা কোনো কিছু যদি ফলাফলকে ব্যাখ্যা করি, ফলাফল বা প্রভাব, তাহলে এটা সুবিধাও থাকে অসুবিধাও থাকে। কিন্তু আলটিমেটলি ভূমিকম্পে কোনো সুবিধা নেই। অর্থাৎ যেহেতু এটাকে আমরা একটা দুর্যোগ বলতেছি, দুর্যোগের আসলে অসুবিধাটাই পরিলক্ষিত হয়, এগুলোর কোনো সুবিধা দেখা যায় না। যার কারণে আমরা এটাকে বলতে পারি যে এই ফলাফল সুবিধা প্রাপ্ত নয় বা এই ফলাফলের সুবিধা প্রাপ্ত নয়। তাহলে এই ফলাফলের অসুবিধাগুলো কি কি? প্রথম কথা হচ্ছে দেখো ভূমিকম্প হলে কি হয়। ভূমিকম্প এখানে বলা হচ্ছে যে গত 4000 বছরে প্রায় 1,50,00,000 মানুষ ভূমিকম্পে মারা গেছে। অর্থাৎ 1,50,00,000 মানুষ গত 4000 বছরে ভূমিকম্পে মারা গেছে। তাহলে অর্থাৎ একটা ব্যাপক সংখ্যায় জনগণের জীবন হানি ঘটে। পাশাপাশি কি হয় তোমরা দেখো যে ভূমিকম্প হলে, যেমন কিছুদিন আগে নেপাল বা জাপানে মাঝে মাঝে যে ভূমিকম্প হয়, বা মিয়ানমারে যে ভূমিকম্প হলো, তো এই সকল জায়গাতে ভূমিকম্প হলে আমরা কি দেখি যে বিল্ডিং গুলা যেগুলো কোড অফ কন্ডাক্ট মেনে তৈরি হয়নি, সেগুলো সাধারণত ধসে পড়লে ওই বিল্ডিং এ থাকা মানুষগুলো আলটিমেটলি মারা যায় কম বেশি। রাস্তাঘাট এগুলো হচ্ছে নষ্ট হয়, যাতায়াত ব্যবস্থা নষ্ট হয়ে যায়। এরপরে বৈদ্যুতিক যে তারগুলা লাইনচ্যুত হয়ে যায়। এরপরে গ্যাস লাইন বা হচ্ছে বিদ্যুৎ লাইন যেটা বললাম, অর্থাৎ এই লাইনগুলা বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ জনগণ আধুনিক সুযোগ সুবিধা থেকে তখন বঞ্চিত থাকে। এবং সব থেকে বড় যে সমস্যা, অর্থাৎ একটি রাষ্ট্রের মানে অর্থনৈতিক অবস্থার মধ্যে একটা ব্যাপক পরিমাণ প্রভাব সৃষ্টি করে। যেহেতু এটা একটি জনগণের জীবনহানি ঘটায়, পাশাপাশি ব্যাপক পরিমাণ একটি অর্থনৈতিক মানে সংকট তৈরি করে। অর্থাৎ একটি যেহেতু পরিস্থিতি একটি বিকৃত করে অথবা আমরা যদি বলি যে একটি অর্থনৈতিক একটি সমস্যার সম্মুখীন তৈরি করে মানুষকে। অর্থাৎ যেহেতু ব্যাপক পরিমাণে সম্পদের ক্ষয়ক্ষতি সাধিত হয় ভূমিকম্পের ফলে, যার কারণে আসলে রাষ্ট্রীয় বা ব্যক্তিগত অর্থে অনেক অর্থের অপচয় বা অর্থের ক্ষতি হয় হচ্ছে এই ভূমিকম্পের ফলে। এরপরে আমরা দেখি যে ভূমিকম্পের ফলে অনেক সময় যে পাহাড়ি যে জায়গাগুলা, অর্থাৎ পাহাড়ি মাটিগুলা ধসে ওই জায়গার যোগাযোগ ব্যবস্থা টোটালি বিচ্ছিন্ন হচ্ছে।
বা অনেক সময় তুমি দেখবা যে ভূমিকম্পের ফলে কি হয় যে উঁচু উঁচু যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো পড়ে রাস্তাঘাটের চলাচল নষ্ট হয়ে যায়। এবং অনেক সময় হয় যে বাড়ির উপরে যদি এরকম বৈদ্যুতিক তার থাকে তাহলে সে তারগুলোও কিন্তু বা এরকম পড়ে যায়। সর্বোপরি ভূমিকম্পের অসংখ্য ক্ষয়ক্ষতি রয়েছে, যদিও ভূমিকম্প খুব অল্প সময় হয়, অর্থাৎ কয়েক সেকেন্ড বা সর্বোচ্চ এখানে আমি 0.1 সেকেন্ড থেকে মনে করো যে 2 মিনিট পর্যন্ত, মানে এর মধ্যেই ভূমিকম্প থাকে। সাধারণত এটা হচ্ছে একটা কয়েক সেকেন্ড, অর্থাৎ মনে করো যে 0.35 থেকে হয়তো সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত হতে পারে। অর্থাৎ ভূমিকম্পের যে ডিউরেশন বা টাইমিংটা কিন্তু খুবই কম সময়। এটা যে 20 মিনিট আধা ঘন্টা ধরে ভূমিকম্প হয় বিষয়টা এরকম না, অর্থাৎ 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু ভূমিকম্প হয়ে যায়। এবং এই 1 থেকে 2 মিনিটের মধ্যেই যত ধরনের ক্ষয়ক্ষতি আছে সেগুলো কিন্তু সাধিত হয়ে যায়। এরপরে আমরা দেখব যে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হ্রাসের পেছনে কি কি পদক্ষেপ নেওয়া যায়। আসলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এবং এর কিন্তু খুব বেশি আগাম প্রস্তুতি থাকে না। যেমন আমি যদি বলি যে বন্যাও একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু বন্যার আগাম প্রস্তুতি হচ্ছে যখন আমি দেখি যে পানি স্বাভাবিকভাবে অনেক প্রতিদিন বেড়ে যাচ্ছে বা পানির লেয়ার উপরে উঠে যাচ্ছে বা পানির বাড়ার মাত্রাটা বেশি, তখন কিন্তু আমি একটি আগাম প্রস্তুতি গ্রহণ করতে পারি। বা আমি যদি বলি যে খরা, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এটাও একটি প্রাকৃতিক দুর্যোগ, আমি এইটাকে কেন্দ্র করে একটু প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমি যদি বলি হচ্ছে যে তোমার সাইক্লোন বা ঘূর্ণিঝড়, এগুলো হয়তো অনেক মেঘ লেগেছে বা হচ্ছে বাতাস শুরু হয়েছে, আমি এইটা দেখে হয়তো প্রস্তুতি গ্রহণ করতে পারি। কিন্তু ভূমিকম্পের আগাম প্রস্তুতির জায়গাটা আসলে খুব কম, যেহেতু এটা খুব অল্প সময়ের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে এবং খুব বেশি আগাম প্রস্তুতি ছাড়াই মূলত ভূমিকম্প সাধিত হয় বা এই প্রাকৃতিক দুর্যোগটা সংঘটিত হয়ে যায়। যার কারণে পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপ আসলে নেওয়ার সুযোগ কম। কিন্তু তারপরেও যে বিষয়গুলো স্থায়ীভাবে যে বিষয়গুলো নেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে ভূমিকম্প যখন হবে তখন অবশ্যই যে যেখানে আছে তাকে সেই জায়গাতে স্থির থাকতে হবে, নতুবা খোলা জায়গাতে, যে জায়গাতে মাথার উপরে উঁচু কিছু নেই এরকম জায়গাতে থাকতে হবে। এবং ভূমিকম্প হলে বলা হচ্ছে যে কেউ যদি বিল্ডিং এ থাকে বা উঁচু দালানে থাকে তাহলে হুড়মুড় করে নামা যাবে না। অর্থাৎ নামতে গিয়ে অনেকে হয় কি যে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি না হলেও সে হয়তো সবাই একসাথে হুড়মুড় করে নামতে গিয়ে অনেক সময় জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে, এটা করা যাবে না। এবং বলা হচ্ছে যে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বিল্ডিং এর যে কোড অফ কন্ডাক্ট রয়েছে, অর্থাৎ বিল্ডিং কোড রয়েছে, সেই বিল্ডিং কোড মেনে বিল্ডিং গুলো তৈরি করতে হবে বা আবাসস্থলগুলো তৈরি করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ভবন নির্মাণ করার আগে তার কিছু কোড অফ কন্ডাক্ট রয়েছে, তার কিছু নিয়ম কানুন রয়েছে। অর্থাৎ সেই বিল্ডিংটা বা কি মানের সেখানে ম্যাটেরিয়ালস ব্যবহার করলে যে 3 মাত্রা, 4 মাত্রা, 5 মাত্রা, 6 মাত্রা বা কোন মাত্রার ভূমিকম্প সেটা সহনীয় হবে সেই বিষয়গুলো মেনে বিল্ডিংগুলো তৈরি করতে হবে। যেন ছোটখাটো ভূমিকম্প হলে অনেক সময় নর্মালি যে ভূমিকম্পগুলো হয় 4 মাত্রা, 5 মাত্রা বা 3 মাত্রা, এই মাত্রার ভূমিকম্প হলে সেগুলো সাধারণত ভেঙে পড়ে না, যেগুলো কোড অফ কন্ডাক্ট মেনে তৈরি করা হয়েছে। তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে স্থায়ীভাবে, যে বিল্ডিংগুলো যখন তৈরি করতে হয় বা আবাসস্থলগুলো যখন তৈরি করতে হয় তখন এই আবাসস্থলগুলো কত মাত্রার ভূমিকম্প সহনীয় হবে সেই বিষয়গুলো মেনে তারপরে তৈরি করতে হবে। এরপরে বলা হচ্ছে যে ভূমিকম্প হওয়া বা ভূমিকম্প হওয়ার আগে যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে যে বৈদ্যুতিক লাইন বলি বা হচ্ছে রাস্তাঘাট বলি, এগুলা একটু মানে বৈদ্যুতিক লাইন থেকে একটু বিচ্ছিন্ন রাখতে হবে। অর্থাৎ বৈদ্যুতিক লাইনের একটা নির্দিষ্ট গতিপথ থাকবে, রাস্তাগুলাকে রাখতে হবে মানে বৈদ্যুতিক লাইন মুক্ত। তাহলে হবে কি যে, এবং অনেক সময় আমাদের দেশে যেটা হয় যে বাড়ির চালের উপরে দেখা যায় যে বিদ্যুতের লাইন ঝুলছে বা বিদ্যুতের যে খুঁটি রয়েছে, এই বিষয়গুলো আসলে ভূমিকম্পের জন্য একটু মারাত্মক রিস্কি ধারণ করে। যে অনেক সময় এই লাইনগুলা বা এই খুঁটিগুলা বাড়ির উপরে হেলে পড়ে বা এই তারগুলো অনেক সময় ছুটে পড়ে, মানুষের ঘর বাড়ির উপর ছুটে পড়ে। তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, তাহলে হবে কি যে কিছুটা ক্ষয়ক্ষতি কিছুটা কমানো যেতে পারে। আসলে যেহেতু বারবার বলতেছি যে ভূমিকম্প
অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো আগাম সংকেত দিয়ে আসে না, বা এটা ধারাবাহিকভাবে আস্তে আস্তে বাড়তেছে, বিষয়টা এরকম না, যার কারণে এর পূর্ব প্রস্তুতিমূলক বিষয়গুলো গ্রহণ করার সুযোগ কম। তবে মানুষ যদি সচেতন হয় এবং মানুষ যদি ভূমিকম্প সম্পর্কে কিছুটা ধারণা রাখে এবং সরকারের যে নির্দেশনা রয়েছে বা ভূমিকম্প প্রস্তুতিমূলক যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো যদি স্বাভাবিকভাবে মেনে চলে, তাহলে ভূমিকম্প অনেক ক্ষেত্রে মানুষের তুলনামূলক কম ক্ষতি করতে পারে। তো এই হচ্ছে মূলত তোমাদের আজকের যে টপিকগুলো ছিল সেই টপিকের আলোকে কিছু আলোচনা, যেটা আমরা প্রথমে বললাম যে আজকে আমরা প্রথমে ভূমিকম্প কি বা ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের ফলাফল এবং ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের যে পদক্ষেপ। আসলে এই টপিকটা একটু বড়, এরপরে আমরা ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের যে প্রস্তুতি সহ আলোচনা করবো, যে বাংলাদেশের ভূমিকম্পের কারণগুলো কি কি, বা বাংলাদেশে যে ভূমিকম্প প্রবণ যে বলয়গুলো রয়েছে বা বাংলাদেশের ভূমিকম্প প্রবণ যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো কোন জায়গাকে কি হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনা ভূমিকম্প সম্পর্কিত এখানেই শেষ করছি। তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।